একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মনিরামপুর মহিলা কলেজের রসায়ন বিভাগের সহ অধ্যাপক নমিতা মণ্ডল তোমাদের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা অন্য দিনের মতো আজকের ক্লাসও সবাই একত্রিত হয়ে ক্লাসটাকে সাফল্যমণ্ডিত করে তুলব এই প্রত্যাশা জ্ঞাপন করছি। তোমরা আমার সাথে দেখো আজকে আমরা কি পড়তে যাচ্ছি। আজকের আমাদের পাঠ্য বিষয় পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা বলতে আমরা কি বুঝি? পদার্থের অবস্থা যেটা সেটা ভৌত অবস্থা, সেটাকে কঠিন, তরল নাকি বায়বীয়, এটাকে আমরা পদার্থের অবস্থা বলি। এবং এই পদার্থের অবস্থার জন্য দায়ী যে বিষয়টা, সেটা হলো আমাদের সেই মূল জিনিস, মূল বিষয়বস্তু। এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের কারসাজি। কেমন সেটা যদি আমরা দেখি যে একটা পদার্থ কঠিন, তো এই কঠিন পদার্থ মানেই হলো তাদের যে অণুগুলো আছে, অণুগুলোর মধ্যে যে পরমাণুগুলো আছে, পরমাণুর মধ্যে যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বিষয়টা আমরা সবাই জানি যে প্রোটন নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন আর প্রোটন পরস্পর বিপরীত ধর্মী। ইলেকট্রন আছে নেগেটিভ চার্জযুক্ত আর প্রোটন হলো পজিটিভ চার্জযুক্ত, যার ফলে একটা পরমাণুতে থাকে অনেকগুলো, মানে বহু অগণিত যে পরমাণুগুলো, তাদের আবার ভিতরে থাকে কি ইলেকট্রন, প্রোটন বিপরীতধর্মী চার্জ। ফলে যে কাজটা হয়, অ্যাভারেজলি একটা অণুতে এক প্রান্তে যদি পজিটিভ অবস্থান করে, তো আর এক প্রান্তে দেখা যায় নেগেটিভ প্রান্ত হয়ে গেছে। পার্শ্ববর্তী যে অণুটা, সে বিপরীতভাবে তাকে কিন্তু আকর্ষণ করতে থাকে। অর্থাৎ যদি অণুগুলোকে আমরা মার্বেলের সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে তারা পাশাপাশি যদি অবস্থান করে, তাহলে এদের এই যদি এটাকে আমি প্রথম যে বলটা দেখছি আমরা, এটাকে যদি মনে করি একটা অণু, এই প্রান্ত যদি পজিটিভ হয়, তো বিপরীত প্রান্তকে আমরা নেগেটিভ ধরতে পারি। কেন? এর ভিতরে আছে অগণিত কি পরমাণু, পরমাণুতে আবার কি আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পাশের অণু ঠিক একইভাবে, ফলে কি হবে, এর পজিটিভটা নেগেটিভ প্রান্তকে টানতে থাকবে। একইভাবে এরকম করে কাছাকাছি যেমন থাকবে, এ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এইটা আবার পজিটিভ, এটা নেগেটিভ, মানে পারস্পরিক বিপরীতভাবে আকর্ষণ করে বা গায়ে গায়ে বা খুব কাছাকাছি অবস্থান করে। এটা আমরা কি বলি? এই যে কাছাকাছি থাকার কারণ আছে বিপরীতমুখিতা বা ধর্ম। এর জন্য কি হচ্ছে না, এর ভিতরে একটা বল কাজ করে, একে বলা হয় আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল, এই আন্তঃআণবিক বলটা কি করে, এদেরকে পরস্পরের কাছাকাছি টানতে থাকে। তুমি যদি আমাদের জিজ্ঞাসা করো যে এখানে নেগেটিভ পজিটিভ প্রান্ত তো আকর্ষণ করলো, যেহেতু প্রত্যেকটা পরমাণু কেন্দ্রের প্রোটন থাকে আর বাইরে ইলেকট্রনগুলো থাকে, তাহলে কেন্দ্রের পজিটিভ কেন বিকর্ষণ করছে না? হ্যাঁ, বিকর্ষণ যে একেবারেই করে না তা কিন্তু না। তোমরা দেখো এখানে মাঝখানে ছোট ছোট গ্যাপ হয়, কিন্তু এই যে গ্যাপগুলো, এটা কিন্তু বিকর্ষণের ফল। অর্থাৎ আমরা যদি বলি কোনো অণুতে যে আন্তঃআকর্ষণ বল কাজ করে, একটা অণু যে আর একটা অণুকে পরস্পর আকর্ষণ করে, তার ফলে কি হয়, তারা খুব কাছাকাছি থাকে। আবার ছোট ছোট ফাঁকাও কিন্তু দেখা যায়, একে বলা হয় আন্তঃআণবিক ফাঁকা জায়গা, আন্তঃআণবিক ফাঁকা স্থান। আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকা আর আকর্ষণ থাকা দুইটা কিন্তু আলাদা। এদের যে লব্ধি ফলাফল যেটা, সেইটা কিন্তু মূলত আকর্ষণ বল। তবে আমরা সামগ্রিকভাবে বলি যে একটা অণু আর একটা অণুকে যে বলে আকর্ষণ করে, তাকে আন্তঃআণবিক আকর্ষণ বলে। কেন? এই নেগেটিভ যে ফোর্সটা, এটা মানটা নগণ্য। আর যখন তরল পদার্থ, তখন কিন্তু তারা মোটামুটি কঠিন পদার্থের অণুগুলো আছে একটু ফাঁকা ফাঁকা জায়গায় থাকে, অর্থাৎ এই ফাঁকা জায়গাটা বেশি হয়, এই বলটা একটু কমে যায়। বায়বীয় হলে তারা আরো বেশি দূরত্বে চলে যায়। বুঝছো? এটা তোমরা ছোট ক্লাস থেকে জানতে আসছো। এখন দেখো যে কাজটা হয়, এখানে অবস্থা যদি দায়ী হচ্ছে দুইটা বিষয়। একটা হলো তার আন্তঃআকর্ষণ বল, আর একটা হলো গতিশক্তি। একটু লক্ষ্য করো তোমরা, যেহেতু কঠিন পদার্থে আন্তঃআকর্ষণ বল বেশি, তাই তার গতিশক্তি কিন্তু কম, জায়গায় থেকে কাঁপতে থাকে, নড়ে না। আর তরল যখন তারা ছাড়ছে, তখন তাদের আন্তঃআকর্ষণ শক্তি আর গতিশক্তি পরস্পর সমান। যদি আমরা বায়বীয় কথা কল্পনা করি, তাহলে আছে এর
আকর্ষণ শক্তি অত্যন্ত কম আর গতিশক্তিটা অনেক বেশি, বুঝছো? এখন এখানে ফাঁকা দূরত্বের বেলায় বললে কঠিনের কম, তরলের মোটামুটি, আর বায়ু একেবারেই বেশি। তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বায়ু বিষয়টা নিয়ে। এখন কোনো পদার্থের বায়ু অবস্থা বা গ্যাসীয় অবস্থা যদি বলি, গ্যাসীয় স্টেট, গ্যাসীয় অবস্থা বলতে গেলে এখানে কতগুলো সূত্র এখানে কাজ করে। সেই সূত্রগুলো কারা দিয়েছে? বিশিষ্ট বিজ্ঞানীরা, যেমন ধর বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, ডাল্টন, গেলুসক, বিভিন্ন মনীষীরা যে এগুলো উক্তিগুলো করে গেছেন সেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং গ্যাস সম্পর্কে তাদের যে ধারণা, তাদের যে ভুল ভ্রান্তি ছিল, তার যে সংশোধন, সবটাই আমরা জানতে পারবো একে একে। তা আমরা প্রথমত যে কাজটা করি সেটা হচ্ছে বয়েলের সূত্র নিয়ে আমরা আলোচনা করে আসছি। বয়েলের সূত্রটা কি? এটা হলো প্রথম যে শব্দটা থাকবে বয়েলের সূত্রে, সেটা হলো নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার আয়তনের বিপরীত অনুপাতে চলে। তোমরা ফিগারে একটু দেখো, লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারবা। এখানে যদি আমি মনে করি একটা গ্যাস আধান, এখানে কিছু গ্যাস অণু আছে, আর এখানে একটা পিস্টন লাগানো আছে, যে পিস্টনটার বরাবর আসতে পারে। এই পিস্টন আমি যদি চাপ দিই, গ্যাস যদি ভরা থাকে, ও কিন্তু এই পর্যন্ত নেমে চলে আসবে। খেয়াল করো তোমরা, তাহলে আয়তন কিন্তু কমে গেল। কিসের জন্য কমলো? এই পিটা কিন্তু চাপ, চাপ যদি বৃদ্ধি করি, আয়তন ছিল এখান থেকে এই পর্যন্ত, কমে কিন্তু এখানে চলে আসলো, এই ভি, এটা আয়তন। তাহলে এক কথা কি বলা যায়? চাপ বৃদ্ধি করলে আয়তনের সংকোচন ঘটে, চাপ বৃদ্ধি করলে আয়তনের সংকোচন ঘটে। এইটা কিন্তু বয়েলের কথা। সেখানে কিন্তু প্রথমে তো উনি বলছেন যে স্থির তাপমাত্রায়, কেননা এখানে তুমি যদি তাপ দিতে থাকো এখানে, তাহলে কি করবে বলতো? এই পিস্টনটা আবার উপরের দিকে উঠে যাবে, তাপের ফলে ওদের ছোটাছুটি বেড়ে যাবে, আকর্ষণ বল কমে যাবে, ফলে এই তাপটাকে কিন্তু স্থির করে রাখতে হবে। তাপটাকে আমরা এই যে প্রকাশ করি, এটা হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? গাণিতিক ভাবে যদি বলি তাহলে কি লেখা যাবে? পি বাড়াই দিছি, এই পি বৃদ্ধি 1/v। কখন বলতো? টি যদি স্থির হয়। আবার একে এভাবে লিখতে পারি, বি সমানুপাতিক 1/p, টি স্থির। বুঝেছো? তাহলে কি বললাম আমি? আবার আরেকবার তোমাদের স্মরণ করাই। স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের উপর প্রযুক্ত চাপ আয়তনের ব্যস্ত অনুপাতিক, তার আয়তনের ব্যস্ত অনুপাতিক। এখন তুমি মনে করো এই চাপটাকে তুমি পিয়ন ধরলে, আয়তনটাকে পিয়ন ধরলে, তাপটাকে টিয়ন ধরলে, তাহলে কি হবে? পিয়ন অনুপাতিক পিয়ন, স্থিরকে টিয়ন। এটা আবার কিভাবে লেখা যায় দেখো, ভি সমান কে বাই পিয়ন, টিয়ন স্থির, বা পিভি পিয়ন পিয়ন সমান কে, দাও 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? এখন তুমি মনে করো এই 1 না, এগুলোকে তুমি সব 2 লেখো। কি লিখবা? 2। এইখানে তুমি লিখলে P2 V2 T2, এইগুলো কে যাবে? T2 P2 T2 V2 P2 T2 V2 V2। আমার আগে কি ছিল বলো তো? P1 V1 সমান কে, আবার কি আসলো? P2 V2 সমান কে। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ফ্রম 1 and 2 কি লিখতে পারি আমরা? দেখো তোমরা, কি লিখতে পারি আমরা? P1 V1 সমান P2 V2। ক্লিয়ার? আচ্ছা, এখন একে যদি আমি আবার P2 V টা না ধরে P3 V3 ধরি, তাহলে নিশ্চয়ই সেটাও কি হবে বলো তো? কে সমান। একইভাবে P3 V3 সমান কি হবে? কে। অর্থাৎ আমরা কি লিখতে পারি? P1 V1 সমান P2 V2 সমান
P3 B3 এমনি করে যদি PN VN লিখি তাও কিন্তু কে সমান হবে, সবাই কিন্তু কে সমান, ডট 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 এখানে দেখো তুমি চলতেই থাকবে PN VN সমান সমান এই কে। তুমি যদি ভাষা দিয়ে বলো তাহলে বলবা যে কোনো গ্যাসের চাপ আর আয়তনের গুণফল, চাপ আর আয়তনের গুণফল সর্বদা একটি ধ্রুব রাশি। কোন গ্যাসের চাপ আর আয়তনের গুণফল সর্বদা ধ্রুব রাশি, এটা আছে তার সামগ্রিক রূপ। এখন তুমি দেখো গ্রাফিক ভাবে আমাদের কি আছে, সংজ্ঞাটা কি ছিল বলো তো? P সমানুপাতিক 1/b, এই ছিল P। তুমি দেখো এখন গ্রাফে তুমি একটু কল্পনা করো, ধরো তুমি এই দিকে আনুভূমিক যে এটা আছে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, আনুভূমিক ভাবে যদি তুমি P কে প্লট করো আর উল্লম্ব ভাবে যদি V কে প্লট করো, তুমি যদি P বৃদ্ধি করে দাও তাহলে আয়তনটা কি কমবে নাকি বাড়বে? আয়তনটা কিন্তু সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে আসবে। অর্থাৎ এই পর্যন্ত তুমি মনে করো আয়তন আছে, এখন টোটাল আয়তন 0 থেকে মাথা পর্যন্ত, তুমি P কে একটু বাড়াই দিলে এদিকে বৃদ্ধি করে তখন আয়তন কিন্তু এখানে আর থাকবে, একটু নিচে নেমে আসবে, এই পর্যায়ে কোথায় কাট করবে আবার তুমি P কে বৃদ্ধি করলে আরো একটু সংকুচিত হয়ে আসবে, নিচের দিকে আসা মানে সংকুচিত হওয়া। খেয়াল করো বিন্দুগুলো যদি যোগ করে দেয় রেখাটা কিন্তু নিচের দিকে নেমে আসে। তবে বাস্তবে কিন্তু খাড়া ভাবে আসে না, ওরা কিভাবে আসে, একটু বক্র ভাবে আসে, কোনোটা বিন্দু নিচে কাট করে, কোনোটা একটু উপরে কাট করে। তো দেখো এখান থেকে বিন্দুগুলো আমরা এরকম একটা রেখা পাবো, এদেরকে বলা হয় অধিবৃত্তীয় রেখা। কি বলে বলো তো এদের নাম কি? অধিবৃত্তীয় রেখা। এই অধিবৃত্তীয় রেখাগুলো যখন আমরা পেয়েছি তখন দেখো তাপমাত্রা কিন্তু ঠিক ছিল, ধরো T1 তাপে, এটা T2 তাপে, এটা T3 তাপে, সব ক্ষেত্রে কিন্তু এটা কি বলতো স্থির না। তাই এই অধিবৃত্তীয় যে রেখাগুলো পাওয়া যায় এদেরকে সমউষ্ণ রেখা বা সমতাপীয় রেখা বলে, সমউষ্ণ রেখা বা সমতাপীয় রেখা। আর এই যে আমরা গ্রাফটা করলাম কিসের বিপক্ষে কি বলতো? চাপের বিপরীতে যদি আয়তনের লেখ আঁকা হয় তাহলে কতগুলো অধিবৃত্তীয় রেখা পাওয়া যাবে, যাকে আমরা সমউষ্ণ রেখা বা সমতাপীয় রেখা বলবো। আরেকটু দেখো তোমরা, যদি এইটাকে করা হয় এইভাবে P না, আমি 1/p দিলাম, 1/p, আর এইদিকে আমি আয়তন দিলাম এই B, চাপ কিন্তু এদিকে কমে যাচ্ছে, এবার কিন্তু বাড়ছে না। এখানে ধরো এদিকে ছিল আয়তন 0 আর এখানে চাপ মনে করো 1 অ্যাটমসফিয়ার, সে চাপ তুমি কি করলে এখান থেকে কমাতে থাকলে এখানে ধরো 90 তে নিয়ে আসি, তখন এই যে আয়তনটা চাপ যেহেতু কমাই দিবে আয়তন কিন্তু বাড়তে থাকবে, এইভাবে যাবে। লক্ষ্য করো তোমরা, এখানে ধরো 80 তে গেলে আরো একটু বাড়বে, 70 এ গেলে আরো একটু বাড়বে। তার মানে যদি আমি একে যোগ করে তাই বিন্দুগামী সরল রেখা হবে। তাহলে আয়তনের বিপরীতে যদি আমি 1/p প্লট করি তাহলে কিন্তু অধিবৃত্তীয় রেখা পাবো না, এবার কি পাবো আমরা? মূল বিন্দুগামী সরল রেখা। আরেকটা দেখো তোমরা, লক্ষ্য করো P1 সমান সমান K, P2 সমান সমান K, P3 কিন্তু K এর সমান। যদি আমরা গ্রাফটাকে এইভাবে লিখি, এদিকে মনে করো আমি P বৃদ্ধি করবো আর এইদিকে আছে PV এর মান বৃদ্ধি করবো। এখন PV তো ধ্রুব রাশি, তা যদি হয় তো মনে করো এইখানে আছে P আর V এর মোট যে মানটা যে আমরা দিলাম না কেন, গুণফলটা ঠিক রেখা এইখানটা অপেক্ষা করো, এখানে থামবা। এখন তুমি P যদি বাড়ায় দাও, এর কিন্তু ধ্রুব রাশি, এর কিন্তু উপরে যাওয়ার উপায় নেই, নিচে যাওয়ার কোনো উপায় নাই। তো এই অবস্থায় আমরা P যদি বৃদ্ধি করতে থাকি ও কিন্তু কাট করবে এইভাবে, যে দেখো তার মানে এটা কিন্তু একটা আনুভূমিক সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। আবার যদি তুমি এখানে এটা ধরো P1 দিলে, এটা মনে করো তুমি P2 দিলে, সেও কিন্তু এইভাবেই যাবে, ও কিন্তু এইভাবে কাট করবে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে যে অবস্থাটা হবে সেটা হচ্ছে কতগুলো মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে, PV বনাম PL লেখ। এই 3 প্রকার লেখ, সাধারণত এগুলো আমরা ওই নৈর্ব্যক্তিক প্রশ্নে দেখতে পাই। আরেকটা দেখো, এরপরে গেল আমাদের বয়েল সম্পর্কে একটা ধারণা।
চার্লসের সূত্রে দেখো, চার্লসের সূত্রে এসে আমরা কি করবো, ঠিক এখানেই তুমি লক্ষ্য করো, এটা মনে করো এই চাপ যদি বাড়ে দাও তো আয়তন বৃদ্ধি পাইছে। এবার উনি যেটা বললেন যে তাপ দিলে যদি পিস্টন আগে থেকে এই পর্যন্ত আনা থাকতো, এই যে এই পর্যন্ত আটকে থাকতো, উপরে মনে করো কোনো গ্যাস নেই, শুধুমাত্র নিচে আছে গ্যাসটা, তুমি যদি তাপ বৃদ্ধি করে দাও, দেখো তাপ বৃদ্ধি করলে কিন্তু এর আয়তন বৃদ্ধি পাবে এবং আয়তনটাও বেড়ে যাবে, তাপে আয়তন বাড়বে, তাপে আয়তন বেড়ে যাবে, তবে চাপ কিন্তু স্থির লাগবে সেক্ষেত্রে। ঠিক আছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উপর যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে আয়তনের বৃদ্ধি ঘটবে। বুঝতে পেরেছো তোমরা? আবার লক্ষ্য করো, ছবির দিকে দেখলে খুব স্পষ্ট দেখো, এদিকে যদি তাপ বাড়ায় দেয় তাহলে আয়তন কি হবে, বেড়ে যাবে। যদি ওইদিকে পিস্টনের চাপ আমি না দেই, বুঝছো, গাণিতিক ভাবে কিভাবে লিখবো, তাহলে এখানে ভি সমানুপাতিক টি, পি স্থির, বা ভি সমান কেটি, বা পি সমান কেটি বাই ভি বাই টি সমান কে, পি স্থির, পি স্থির। ঠিক আছে, ভি বাই টি সমান কিন্তু ধ্রুব রাশি, ভি বাই টি সমান ধ্রুব, অর্থাৎ কোন গ্যাসে আয়তন আর তাপমাত্রার ভাগফল অনুপাত করে দিলে সর্বদা একটা কি আসবে, ধ্রুব রাশি আসবে। তুমি প্রত্যেকে একটু অন দাও। v1 বাই t1 সমান কে, অনুরূপ ভাবে কি আসতে পারে বলো তো, অনুরূপ ভাবে p2 বাই t2 সমান কিন্তু কে। এটা যদি 1 নাম্বার সমীকরণ হয়, এটা যদি আমি 2 নাম্বার ধরি, 1 আর 2 থেকে দেখো কি পাওয়া যায়। দেখো এখান থেকে আসবে v1 বাই t1 সমান v2 বাই t2। একইভাবে আমরা যেটাই লিখি না কেন সব কিন্তু ধ্রুব রাশি হয়ে যাবে। v1 বাই t1 সমান v2 বাই t2 সমান v3 বাই t3, সবাই কার সমান হবে, এই vn বাই tn কে সমান। এটা কিন্তু চার্লসের সূত্রের ব্যাখ্যা, আমি কি বললাম, চার্লসের সূত্রের ব্যাখ্যা। তো আমরা এখন একটা কাজ করি, চার্লসের সূত্রের এই যে প্রথম যে সমীকরণটা ছিল কি ছিল বলো তো, ভি সমানুপাতিক টি, ওকে একটু গ্রাফে দেখি, দেখ ভি সমানুপাতিক টি, পি স্থির, এটা যদি গ্রাফিক ভাবে আমরা দেখতে চাই, একদিকে দেব তাপমাত্রা, একদিকে দেব আয়তন, তাপ বাড়লে আয়তন বাড়বে, তার মানে এখানে কাট করে গেল, তাপ বাড়লো আয়তন বাড়লো, তাপ বাড়লো আয়তন বাড়লো, তার মানে এও কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হবে। শুনেছো? তাহলে চার্লসের সূত্রে যে রেখাগুলো পাই, এটা কিন্তু চাপ স্থির ছিল, এটা কি ছিল, চাপ স্থির, তাই একে সমচাপীয় রেখা বলে, সমচাপীয় রেখা। আইসোথার্মাল, আইসোপ্রেশার, এইভাবে আমরা বলি এদেরকে। এখন তুমি দেখো বয়েল আর চার্লস একত্রে কি অবস্থা দাঁড়ায়, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়, দেখো 1 নাম্বার বয়েলের সূত্রে কি বলে আছে, ভি সমানুপাতিক 1 বাই পি টি স্থির। তবে ছেলেমেয়েরা এখানে মাস্ট কিন্তু সংজ্ঞাটা লিখে দেবে, এরা কোনটা সিগনিফিকেন্স লাইনে দিয়ে দেবে, যে এখানে তাপকে, ভি কে, পি কে আর টি কে, এদেরকে চিহ্নিত করে দেবে। 2 নাম্বার ভি সমানুপাতিক টি, পি স্থির, এই ক্ষেত্রে তোমরা সংজ্ঞাটা এখানে আগে লিখে নেবে, তারপরে গাণিতিক সূত্র দিয়ে তারপরে ব্যাখ্যায় চলে আসবে। এখন দেখো যে কাজটা আসবে, উভয় কিন্তু ভি এর সাথে সম্পর্ক, কার সাথে সম্পর্ক, এই পার্টটা কিন্তু সমান, ওই পার্টটা সমান না,
তো সেই ক্ষেত্রে বি সমানুপাতিক 1/p ইনটু টি। দেখো এই ক্ষেত্রে তাপ চাপ আয়তন সবটাই কিন্তু সমীকরণে রয়ে গেছে, ফলে এখানে তুমি কিন্তু লিখবা টি ও পি পরিবর্তনশীল। এটাকে কিভাবে লিখতে পারি আমরা? বি সমান সমান কে টি বাই পি বা পি বি সমান সমান কে টি। এইটা হচ্ছে ওদের সমন্বয়, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র আছে পি বি সমান সমান কে টি। এটা আরেকটু তুমি লিখতে পারো পি বি বাই টি সমান সমান কে। এবং এই সূত্রটাকে ধরে নেওয়া হয় 1 মোল গ্যাসের জন্য। যদি আমি n মোল গ্যাসের জন্য লিখি তাহলে আমাকে লিখতে হবে PV সমান সমান PV বাই T সমান সমান NR বা PV সমান সমান NRT। তখন কিন্তু n মোল গ্যাসের জন্য। আমরা কিন্তু বয়েল এবং চার্লস থেকে PV সমান NRT সূত্রে যেতে পারি। PV সমান কি NRT, n হচ্ছে কি মোল সংখ্যা, আর এই কে পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম আর। আরটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, যেহেতু মোল লিখলাম। এটা ছিল সমানুপাতিক ধ্রুবক, এই ক্ষেত্রে লিখব মোলার ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে? আরেকটা তুমি লক্ষ্য করো, এখানে একটা পিভি সমান এনআরটি, আমরা আরেকটা দিকে যেতে পারি। সেটা হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আরেকটা বিজ্ঞানী যার নাম অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো কি বলছেন? স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক কোণ থাকে। এক্ষেত্রে যদি আয়তনটাকে আমি ভি ধরি, ভি সমানুপাতিক এন, যখন পি ও পি স্থির। ঠিক আছে? এখন তুমি তিনটা সূত্রকে একত্রে করো, তাহলে কি হবে? বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়। ঠিক আছে? তাহলে এই তিনটা যদি লিখি, লক্ষ্য করো তো কেজি বি সমানুপাতিক 1/p টি এন। এখানে কেউই কিন্তু আর ধ্রুব নাই, বা বি সমান সমান, যেহেতু সমানুপাতিক ধ্রুবকের পরিবর্তে একটা আমরা ধ্রুব রাশি দেবো, এন এখানে আছে, তাহলে ওই ধ্রুব রাশিটাকে আমরা আর দিব। এই এনটাকে আগে আনলাম, আর দিলাম, টি দিলাম বাই পি, বা পি বি সমান সমান এন আর টি। এইটাকেও কিন্তু আমরা বললাম পি বি সমান সমান এন আর টি। এটাও কিন্তু সেই গ্যাসের সমন্বয় সূত্র। এটাকে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণও বলা হয়। যেহেতু শব্দটা উচ্চারণ করে আদর্শ, বা প্রশ্ন হতে পারে যে আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস হলো এই বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র, যে সকল গ্যাস পুরোপুরি মেনে চলে তাদেরকে আমরা কি বলি? আদর্শ গ্যাস। আর যে গ্যাসগুলো মেনে চলে না তাদেরকে আমরা কি বলি? বাস্তব গ্যাস। আমরা যে সকল গ্যাস সাধারণত আমরা নামও শুনে থাকি, দেখা তো যায় না, যা আমরা যেটা বুঝতে পারি, পরীক্ষা নিরীক্ষা করি, যেমন তোমার হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এরা সবই কিন্তু বাস্তব গ্যাস, কেউই কিন্তু আদর্শ গ্যাস না। কিন্তু এইগুলো আছে বয়েল, চার্লস আর কার সূত্র বলতো? অ্যাভোগাড্রো সূত্র এবং তাদের সমন্বয়। তাহলে আমরা কি বললাম আজকে বলতো? সেটা আছে বয়েলের সূত্রের ব্যাখ্যা করলাম, তার গ্রাফ দেখলাম, চার্লসের সূত্র ব্যাখ্যা দেখলাম, গ্রাফ দেখলাম, বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় দেখলাম, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের একত্রিত অবস্থাকে সেটাও দেখলাম, এবং শেষ পর্যন্ত আমি যেটা বললাম, আজকে আমাদের মূল যে বিষয়টা দাঁড়ালো পিভি সমান এনআরটি, একে আদর্শ গ্যাসের সমীকরণ বা গ্যাসের অবস্থার সমীকরণ। এই পর্যন্ত আমরা আজকে বিয়ের পাঠ্য রাখতে চাচ্ছি। সামনের দিনে এর পরবর্তী যেগুলো আসবে সেগুলো আলোচনায় থাকবে। তোমরা যে যেখানে আসো অবশ্যই সুস্থ থাকবা, পড়াশোনার প্রতি খেয়াল রেখো, স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। সবাইকে ধন্যবাদ।